নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর গল্পটি আলোচনা করব। সকলকে আমাদের বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমেই বলি যে চোর গল্পের নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে এই গল্প একজন চোরকে কেন্দ্র করে লেখা, কিন্তু সেই চোরকে আপাতভাবে আমাদের গল্পে দেখতে পাওয়া যাবে যে মদন নামের একটি চাকরকে দেখানো হয়েছে। সে হয়তো চোর, কারণ সে তো সত্যি গল্পকথকের বাড়ি থেকে তাদের লাগানো পেঁপে চারাটাকে চুরি করে নিয়ে গিয়ে তার মালিক অর্থাৎ সুকুমারদের বাড়িতে গিয়ে তাদের বাগানে লাগিয়ে দিয়েছিল। ফলে চোর আপাতভাবে মদন, কিন্তু মদনই কি চোর নাকি অন্য কোনো তাৎপর্য এই গল্পের মধ্যে নিহিত রয়েছে? আমরা গল্প আলোচনা করে সেই দিকটাকে তুলে ধরবার চেষ্টা করব। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে গল্পের বিষয়বস্তুটা আসলে কি না। গল্পের বিষয়বস্তুতে দেখানো হচ্ছে মদন নামের একটি চাকরকে, যে সুকুমারদের বাড়িতে কাজ করে, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে যখন কিছুদিনের জন্য সে তার নিজের গ্রামে ফিরে যায়, তখন সুকুমারদের বাড়ি থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এই অবস্থায় নিতান্ত নিরুপায় অবস্থায় দাঁড়িয়ে সে এসে দাঁড়ায় গল্পকথকের বাড়িতে। গল্পকথকদের কিন্তু অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়, তাদেরকে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। গল্পকথকদের পরিবার বলতে তিনি অর্থাৎ গল্পকথক, তার ছোট্ট বোন যে এই কিছুদিন আগেই এই পৃথিবীর আলো দেখেছে, তার রুগ্ন মা এবং তার বাবা যে একজন শিক্ষিত কেরানি। এইরকম অবস্থায় মদনকে চাকর হিসেবে রাখা তাদের জীবনে বিলাসিতা, কিন্তু মদনের এখন যাওয়ার জায়গা নেই। তাই তার মুখের দিকে তাকিয়ে আমরা দেখতে পাবো গল্পকথকের বাবা তাকে মাত্র 3 টাকা মজুরিতেই এবং খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়ে তাকে নিজের বাড়িতে রেখে দেয়। মদনও এক প্রকার কুল হারানো অবস্থা থেকে আবার কুল ফিরে পেয়ে সে যেন দারুণ খুশি হয়। গল্পকথকের সঙ্গে দিনে দিনে তার বন্ধুত্ব তৈরি হয়। গল্পকথক একদিন স্কুলে যাবার পথে রাস্তার ধার থেকে একটি ছোট্ট পেঁপে চারা তুলে নিয়ে আসে। বর্ষাকাল, নিজের বাড়ির যে রান্নাঘর তার পিছন দিকে সেই চারাটিকে লাগায় আমাদের গল্পকথক আর কি। এবং তারপর মদন যখন তাদের বাড়িতে আসে, তখন এই পেঁপে চারাটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব মদন নিজের কাঁধে নেয়। ডুমুর গাছের ডালপালা দিয়ে সে তার চারিদিকে বেড়া তৈরি করে। ডুমুর গাছটা চারিদিকটাকে ক্রমশ অন্ধকার করছে, তাই ডালপালা কেটে সে পেঁপে চারাটাকে বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করে। শুধু তাই নয়, সুকুমাররা তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এতদিন সে তাদের বাড়িতে কাজ করত, তাই সুকুমারের প্রতি চাপা যে রাগ, ক্ষোভ, প্রতিহিংসা মনোবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে সে রাত্রিতে শুয়ে শুয়ে গল্পকথককে পরামর্শ দেয় যে সে এবার এই সুকুমারদের বাগানে অনেক ফুল ফলের গাছ আছে, সেই গাছ চুরি করে এনে সে সব এই গল্পকথকের যে বাগান সেই বাগানে লাগাবে। কিন্তু এর মধ্যেই ঘটনা অন্য মোড় নেয়। একদিন স্কুল থেকে যখন সুকুমার এবং গল্পকথক তারা একই স্কুলে পড়াশোনা করে, একই শ্রেণীতে পড়ে, ফিরে আসছিল, তখন আমরা দেখতে পাবো যে এই রাস্তায় জমে থাকা জল সুকুমারের গায়ে ছিটকে দিয়েছিল জোর ইচ্ছে করেই মদন, এবং তারপর মালি তাকে ধরে নিয়ে যায়। এরপর সারা রাত সে ফেরে না। মদনের জন্য দরবার করতে, মদনকে ফিরিয়ে আনবার জন্য লেখকের মা লেখকের বাবাকে অনুরোধ করেন, কিন্তু তিনিও একজন শিক্ষিত মানুষ। সুকুমাররা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন, কিন্তু তাঁরও একটা আত্মসম্মান আছে। বাড়ির চাকরের জন্য কারো কাছে গিয়ে দরবার করা, কারো দরবারে গিয়ে দাঁড়ানো, এটা তাঁরও আত্মসম্মানে বাধে। তাই তিনি যাননি। শেষ পর্যন্ত একটি রাত কেটে যায় এবং শেষমেশ আমরা দেখতে পাই গল্পকথক তার পিতা এবং বাবার পিতা এবং তার মায়ের বলা যেতে পারে পরামর্শক্রমেই শেষ পর্যন্ত মদনকে ফিরিয়ে আনবার জন্য সুকুমারদের বাড়িতে যায়। কিন্তু গিয়ে সে অবাক হয়, তাদের বাড়ির গাড়ি পরিষ্কার করবার কাজে সে ব্যস্ত থাকতে দেখে মদনকে, এবং মদন স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে শোন, তোর মাকে বলবি আর আমি তোদের বাড়ি কাজ করব না, এখানেই লেগে গেছি। গিন্নিমা কাল রাতে বলল ওরা গরিব মানুষ, নিজেদেরই চলে না, তো ও বাড়িতে তুই থাকবি কি? অগত্যা দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়টা মেনে নিতে হচ্ছে আমাদের গল্পকথককে। তিলে তিলে মদন তার একটা বন্ধুর মতো জায়গা নিয়েছিল। সে তার বাগানটাকে সাজাচ্ছিল, পেঁপে গাছটার যত্ন নিত, সব স্মৃতি তার মনের মধ্যে ভেসে আসে, কিন্তু কিছু করার নেই। মদন ফিরে গেছে তার পূর্ব আস্তানায়। এরপর আমরা দেখতে পাবো বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়েছে এবং একটি ডিটেকটিভ গল্পের সূত্র ধরে আমরা দেখতে পাবো যে সেই গল্পটি একবার সুকুমারকে পড়তে দিয়েছিল আমাদের গল্পকথক, এবং সেই সূত্রেই
আমরা দেখতে পাই গল্পকথকের সঙ্গে সুকুমারের একটা বন্ধুত্ব তৈরি হয়, একে অন্যের বাড়িতে আসা যাওয়া করে। গল্পকথক কখনো কখনো সুকুমারদের বাড়িতে যায়, সুকুমারদের বাড়ির আকর্ষণ তাকে পেয়ে বসে। সে গিয়ে এই সুকুমারদের বাগানেই একদিন আবিষ্কার করে তার হারিয়ে যাওয়া, চুরি যাওয়া সেই পেঁপে চারাটা। কারণ একদিন যে পেঁপে চারাটাকে যত্ন করে সে বড় করে তুলতে চেয়েছিল, মদন তার বাড়িতে থাকার কালে সেই চারাটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল। একদিন বর্ষা বাদলের দিনে গল্পকথক দেখেছিল তার পেঁপে চারাটিকে কেউ যেন চুরি করে নিয়ে গেছে। আজ প্রায় 5-6 অতিক্রান্ত হবার পর সুকুমারের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সূত্রে সুকুমারদের বাড়িতে গিয়ে তাদের বাগানে সে তার সেই হারিয়ে যাওয়া চারা গাছটিকে আবার খুঁজে পায়। কিন্তু এর জন্য মদনকে তার এতটুকু দায়ী বলে মনে হয় না। সে জানে মদনই চুরি করেছে, কিন্তু মদনকে দায়ী করা তার পক্ষে সম্ভব হয় না। বরং তার মনে হয় যে পেঁপে চারাটাকে মদন চুরি করেনি, বরং পেঁপে চারাটাই যেন মদনকে তাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। আমাদের জ্যোতিরিন্দ্র নন্দী বলছেন, মদন পেঁপে চারাটা চুরি করে নিয়ে যায়নি। আমার বারবার মনে হচ্ছিল পেঁপে চারাটাই মদনকে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। কেবল মদনকে না, আমাকেও। না হলে আমাদের ছোট উঠোন, টিনের ঘর, ছায়া ঢাকা ডুমুর তলার কথা ভুলে গিয়ে আমি সারাক্ষণ সুকুমারদের বাড়িতে বাগানে পড়ে থাকবো কেন? বাড়ি ফিরে মার পায়ের কাছে চুপ করে বসে রইলাম। এই যে জায়গাগুলো, অর্থাৎ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেখকদের যে পেঁপে চারাটা চুরি হয়েছিল সেটাকে সে সুকুমারদের বাড়িতে আবিষ্কার করে মদনই চুরি করেছিল। কিন্তু তারপরও মদনকে তার দায়ী দায়ী বলে মনে হচ্ছে না, বরং সব কিছুর জন্য তার মনে হচ্ছে যে পেঁপে চারাটা আসলে মদনকে চুরি করেছে। মদন পেঁপে চারাটাকে চুরি করে নিয়ে যায়নি। এই যে পেঁপে চারাটা কিভাবে মদনকে চুরি করেছিল, এখান থেকে পেঁপে চারাটা একটা তাৎপর্য, একটা প্রতীকী তাৎপর্য তুলে ধরে। আসলে এই গল্পের মধ্যে অর্থের ভিত্তিতে আমাদের যে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দ্বন্দ্বটিকে তুলে ধরা হয়েছে। আমরা জানি যে এই সমাজ সম্পূর্ণরূপে অর্থভিত্তিক। এখানে ধনীরা একরকম, আবার নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের জীবন একরকম, আবার মদনদের জীবন একরকম। কিন্তু প্রত্যেকেই এই সমাজ ব্যবস্থায় নিম্নবিত্ত, দরিদ্র, হাঘরে মদনের মতো মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা সকলেই কিন্তু অর্থের দ্বারা উচ্চবিত্ত সমাজের যে বিলাস বৈভব, যে জৌলুস, যে প্রাচুর্য, যে ঐশ্বর্য, তার দ্বারা প্রলোভিত হয়। এখানে পেঁপে গাছটাকে সেই উচ্চবিত্ত সমাজের বিলাস বৈভবের প্রতীকরূপে দেখানো হয়েছে। যে বিলাস বৈভব মদনকে, যে একসময় অবস্থার বিপাকে পড়ে দরিদ্র পরিবার হিসাবে এই লেখকদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাকে আবার যেন তার মন চুরি করে নিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে গেছে সেই ধনীর অট্টালিকার মধ্যে। এমনকি শুধু মদনকে নয়, আমরা দেখতে পাচ্ছি যে গল্পকথক নিজেও বলছেন যে তাকেও যেন আকৃষ্ট করছে এই সুকুমারদের বাড়ি। তাই তো তার শেষ পর্যন্ত অনুভব যে নিজের মায়ের রুগ্ন চেহারা অপেক্ষায় তার কাছে যেন অনেক বেশি এই কদিনে আকর্ষণীয় হয়ে উঠেছে গোলগাল চেহারার ফর্সা, অনেক অলংকার, দামি শাড়ি পরিহিতা সুকুমারের মা। এবং সেই সুকুমারের মা যেভাবে রেকাবিতে করে তাদেরকে কখনো বা পাথরের বাটিতে করে আপিল আনারস কেটে দিত, এই সব কিছুর জন্য একটা প্রতীক্ষা, একটা অপেক্ষা যেন গল্পকথকের মনের মধ্যে সবসময় জমে থাকতো। অর্থাৎ উচ্চবিত্ত সমাজের বিলাস বৈভব এতটাই তাকে আকৃষ্ট করে যে নিজের মা অপেক্ষায় সুকুমারের মায়ের রূপ যৌবন ঐশ্বর্য সবটা নিয়ে একটা যে চেহারা, যে মা হতে গেলেও সেখানেও সুকুমারের মা আর তার রুগ্ন মায়ের মধ্যে একটা তফাৎ আছে, সেই তফাৎটা তাকে আকৃষ্ট করে। ফলে এই গল্প আসলে বলা যেতে পারে একটা শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দ্বন্দ্বটাকে পরিস্ফুট করে। পেঁপে চারাটি সেই ব্যঞ্জনাকে বহন করে। পেঁপে চারাটি প্রাথমিকভাবে চুরি যাচ্ছে। এখানে প্রথম যখন মদন পেঁপে চারাটাকে চুরি করে, তখন পেঁপে চারাটার একরকম তাৎপর্য। পেঁপে চারাটা সেখানে যেন নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের বিবেক মূল্যবোধের প্রতীক, যে বিবেক মূল্যবোধকে চুরি করে নিতে পারে উচ্চবিত্ত সমাজের বিলাস বৈভব, যার আকর্ষণে সকলেই আকৃষ্ট হয়, শুধু হাঘরে মদন নয়, লেখক পর্যন্ত, মধ্যবিত্তরা। আবার পরবর্তী স্তরে এই পেঁপে চারাটা যখন লেখকের ভাবনায় এই রূপ নেয় যে পেঁপে চারাটাই মদনকে চুরি করেছে, তখন পেঁপে চারাটা কিন্তু হয়ে ওঠে
এই উচ্চবিত্ত সমাজের বিলাস বৈভবের প্রতীক, যে বিলাস বৈভবের আকর্ষণ আমাদের লেখককেও আকৃষ্ট করে। নিজের মায়ের সঙ্গে সে স্পষ্ট সুকুমারের মায়ের পার্থক্য উপলব্ধি করে। সুকুমারের মায়ের মতো একজন মা যদি তারও থাকতো, এই বোধটাও কোথাও যেন তার মনের অগোচরে দানা বাঁধে। তাই শেষ পর্যন্ত তার ভয় হয় পাছে সে হারিয়ে যায়, তাই আবারও সে ফিরে আসে নিজের পরিসরে। তাই গল্পের একেবারে শেষটা হয়, আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি। এই ও বাড়ি না যেতে চাওয়ার মূল অর্থ হচ্ছে তার ভয়। যদি সে নিজের বিবেক মূল্যবোধকে একেবারে হারিয়ে ফেলে, এই ভয়টা তাকে গ্রাস করছে বলেই না সে এইভাবে পালিয়ে বাঁচছে। এইভাবে কিন্তু আমরা গল্পটাকে ভাবতে পারি। অর্থাৎ নিজের ভেতরের আবেগকে, নিজের ভেতরের আকর্ষণটাকে উচ্চবিত্তদের বিলাস বৈভবের প্রতি তাকে সংযত করা লেখকের পক্ষে সম্ভব নয়। তাই পালিয়ে বাঁচার মতোই সে বলতে পারে, আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি, কারণ ও বাড়ির ছোঁয়াচ থেকে আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতেই হবে। ওই বাড়িতে বারবার গেলে হয়তো আমি আর ফিরতে পারবো না ওই মদনের মতো। তো এইভাবে ছোট গল্পের স্বল্প পরিসরেও এই গল্প অর্থের ভিত্তিতে শ্রেণী বিভক্ত আমাদের সমাজ ব্যবস্থার একটা বাস্তব চেহারাকে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।